আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি শুরুতেই বলেছিলাম বহুদিন আগে যে লড়াইটা যখন শুরু হবে একসঙ্গে পূর্ব এবং পশ্চিম দুটো জায়গাতেই শুরু হবে। আপাতত যেটা বোঝা যাচ্ছে পশ্চিম দিকে মানে পাকিস্তানের দিকে লড়াইটা শুরু হওয়ার জায়গায় চলে এসেছে। হয়তো খুব শিগগিরই যে কোনো দিন হয়তো যুদ্ধটা শুরু হবে। যদিও প্রথমবারের সিঁদুর মানে প্রথমবারই মেরে একদম তক্তা বানিয়ে দেওয়া উচিত ছিল, তা ভারতবর্ষ করেনি। তার জন্য আমার যথেষ্ট ক্ষোভ রয়েছে, তাহলে আর দ্বিতীয়বার এই অপারেশনটা করতে হতো না। তবে এবারে যা হবে পার্মানেন্ট ইলাজ হবে, একেবারে পার্মানেন্টলি পাকিস্তান টুকরো টুকরো হয়ে যাবে। এখন যেটা আমাদের জেনারেল উপেন্দ্র দ্বিবেদী তিনি যেটা হুঙ্কারটা দিয়েছেন, পাকিস্তানকে হুঁশিয়ারি দ্বিবেদীর, সন্ত্রাসে মদত দিলে বিপদ। এর আগে কে কি বলেছে না বলেছে আমি সব আপনারা দিয়ে দিচ্ছি। নয়াদিল্লি ৩ অক্টোবর সন্ত্রাসে মদত দেওয়া প্রসঙ্গে বৃহস্পতিবারই পড়শি দেশকে কড়া বার্তা দিয়েছিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। সার্ক্রিক কথা উল্লেখ করে তিনি বলেছিলেন, পাকিস্তানের ভোলা উচিত নয়, করাচির একটি রাস্তা সার্ক্রিক হয়েই যায়। আজ পশ্চিম পাকিস্তানকে হুঁশিয়ারি দেওয়ার ক্ষেত্রে সুর আরো চড়ালেন সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী। তার হুঁশিয়ারি, পাকিস্তান যদি মানচিত্রে নিজের অস্তিত্ব বজায় রাখতে চায় তাহলে রাষ্ট্রীয় সন্ত্রাস বন্ধ করতে হবে। এদিনই বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল অমরপ্রীত সিং দাবি করেন, অপারেশন সিঁদুর দ্রুত নিজের লক্ষ্য অর্জন করতে পেরেছিল, ফলে নতজানু হয়েছিল পাকিস্তান। গতকাল গুজরাটের সীমান্তে দাঁড়িয়ে রাজনাথের বার্তার পর আজ রাজস্থানের অনুপগড়ে জেনারেল দ্বিবেদী বলেন, এবার তো আমরা প্রথম অপারেশন সিঁদুরের মতো সংযম দেখাবো না। আমাদের অভিযান এমন পর্যায়ে পৌঁছাবে নিজেদের অস্তিত্ব নিয়ে ভাবতে হবে পাকিস্তানকে। ভৌগোলিক অস্তিত্ব বজায় রাখতে গেলে পাকিস্তানকে সন্ত্রাসে মদত দেওয়া বন্ধ করতে হবে। সেনাদের প্রতি তার বার্তা, ঈশ্বর চাইলে আপনারা দ্রুত সুযোগ পাবেন। আপনাদের শুভেচ্ছা জানাই, সেনাপ্রধান জানান। সিঁদুরের সময় নিরীহ মানুষের প্রাণহানি ঘটাতে চায়নি ভারতীয় সেনা, কেবল জঙ্গি ঘাঁটি, প্রশিক্ষণ শিবির, জঙ্গি চাঁইদের নিশানা করা হয়েছিল। জঙ্গি ঘাঁটি ধ্বংসের প্রমাণও দিয়েছে ভারত, তা না হলে পাকিস্তান তা গোপন করে যেত। দুটো জিনিস এখানে বলার আছে, দুটো না তিনটে। এক হচ্ছে পূর্ব পাকিস্তান, যেটা ওরা বলেছিল যে পূর্ব পাকিস্তান দিয়ে আমরা অ্যাটাক করব। পশ্চিম দিকে পাকিস্তানের সঙ্গে মারপিটটা হওয়ার পর, ভেঙে টুকরো টুকরো করে দেওয়ার পর, তারপরে পূর্ব দিকে, যেটা আমি বলেছিলাম, অথবা একই সঙ্গে দুটো দিকে হতে পারে। এখন বাংলাদেশকে এখনো কিন্তু হোমিওপ্যাথি ডোজ দেওয়া হচ্ছে। এখন হোমিওপ্যাথি ডোজে যদি কাজ না হয় তাহলে তো অ্যালোপ্যাথি অ্যান্টিবায়োটিক তো চার্জ করতেই হবে। তা অ্যান্টিবায়োটিক চার্জের দিকে আস্তে আস্তে ভারত যাচ্ছে। এবার আর একটা জায়গা প্রসঙ্গে আমি বলি, সেটা হচ্ছে সার্ক্রিকটা কি। এই যে আমাদের প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন না, সার্ক্রিকের কথা উল্লেখ করে বলেছিলেন, পাকিস্তানের ভোলা উচিত নয়, করাচির একটি রাস্তা সার্ক্রিক হয়েই যায়। এই যে ম্যাপটা দেখুন, সার্ক্রিকটা আপনার জানা প্রয়োজন। সার্ক্রিকটা হচ্ছে এই যে ম্যাপটা, এই ম্যাপের এই যে ধূসর অংশ যেটা দেখছেন সেটা হচ্ছে গুজরাট। সেই গুজরাটের পরে নীল অংশ দেখছেন, এটা হচ্ছে ত্রাস নদী। এই ত্রাস নদীটা এইখান থেকে এসে আপনার মিলেছে বঙ্গোপসাগরে। এই ত্রাস নদী কিন্তু ভারতবর্ষের অন্তর্গত। তারপরে আছে ত্রাল একটা, তারপরে দেখবেন একটা আছে ত্রাসের পরে আর একটা ছোট নদী দেখছেন, এটা হচ্ছে ত্রাল। সেখানে দুটো লাইন দেখবেন, একটা হচ্ছে সবুজ আর একটা হচ্ছে লাল। এই যে সবুজ লাইনটা, এই সবুজ লাইনটা পাকিস্তান বলে এটা ওদের জায়গা, আর লাল লাইন যেটা সেটা ভারত বলে তাদের জায়গা। এই যে এটা হচ্ছে আপনার সার্ক্রিক এরিয়া। এই সার্ক্রিক এরিয়ার এইটা নিয়ে গন্ডগোল চলছে এখন। সার্ক্রিকে সমস্ত সন্ত্রাসবাদীদের দিয়ে এরা কাজকর্ম করাচ্ছে। এবার রাজনাথ যেটা বলেছেন যে এটার রাস্তা কিন্তু মানে লাহোর হয়ে যায়, লাহোর অব্দি যাওয়া যায় এটা দিয়ে। 1968 সালে এইখান দিয়ে কিন্তু আমরা লাহোর পৌঁছে গেছিলাম, মারতে 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 68 না 65 সালে মারতে মারতে পৌঁছে গেছিলাম। এখন এখানে যদি ভারত যদি আক্রমণ করে তাহলে জানবেন সিন্ধ প্রদেশ একদম স্বাধীন হবে। সিন্ধ স্বাধীন হওয়ার সঙ্গে সঙ্গে ওদিকে কি করবে, বালুচিস্তান,
বহুদিন ধরে বালুচিস্তান লিবারেশন আর্মি, বালুচিস্তান লিবারেশন ফ্রন্ট এরা লড়াই করে যাচ্ছে। বালুচকে এবার স্বাধীন করে দেবে, তার জন্য কি করা হয়েছে, তার জন্য তালিবানদের ভারতবর্ষে ডাকা হয়েছে। এই প্রথম লেখা হচ্ছে দিল্লি সফরে তালিবানের বিদেশ মন্ত্রী। এই প্রথম তালিবানের কোন বিদেশ মন্ত্রীকে বা তালিবানের কোন মন্ত্রীকে ভারতবর্ষে ডাকা হলো। তার মানে তালিবানদের দিয়ে এদিকে পাকিস্তানকে মারবে, সিনটাকে নিয়ে নেবে, স্বাধীন করে দেবে, গিলগিট বালতিস্তান নিয়ে নেবে। গিলগিট বালতিস্তান নিলে একেবারে সোজা আমি যেটা বলেছিলাম আফগানিস্তান হয়ে বা বালুচিস্তান হয়ে ইরান হয়ে সোজা তার কি হয়ে ইউরোপ। তাহলে এই রাস্তাটা খুলে যাবে, তার জন্য তালিবানদের কাজে লাগাবে। এই যুদ্ধটা যখন শুরু হবে তার পাশাপাশি যদি হোমিওপ্যাথিতে যদি কাজ না হয় তাহলে অ্যালোপ্যাথির জন্য বাংলাদেশ প্রস্তুত হয়ে থাকুক। হয়তো দুটো একসঙ্গে হবে, অথবা একটা শেষ করে পাকিস্তান শেষ করে বাংলাদেশ হবে। আর এবারে যে যুদ্ধটা হবে সেটা হচ্ছে একেবারে নির্ণায়ক যুদ্ধ, সেটা বাংলাদেশের ক্ষেত্রে হোক সেটা পাকিস্তানের ক্ষেত্রে হোক। বাংলাদেশের ক্ষেত্রে হলে বাংলাদেশ অখণ্ড থাকবে না, আর পাকিস্তানের ক্ষেত্রে হলে পাকিস্তানও অখণ্ড থাকবে না। বাংলাদেশের ক্ষেত্রে কি হবে, বাংলাদেশের রংপুর এবং চট্টগ্রাম হাতছাড়া হবে। যদি হোমিওপ্যাথিতে কাজ না হয় তাহলে যদি অ্যান্টিবায়োটিক ডোজ যদি করতে হয়, ভারতে যদি খরচাই করতে হয়, একটা যুদ্ধে 1.5 লাখ কোটি 1 লাখ কোটি খরচা আছে এক একদিনে, যদি খরচই করতে হয় তাহলে এই যে 7 সিস্টারের যে ঝামেলা যেটা আছে না, এই যে রংপুর এরিয়াটা নিয়ে 7 সিস্টার একদম ওই ঝামেলাটা চুকিয়ে দেওয়া হবে। আর এদিকে মানে আমাদের ল্যান্ডলক কান্ট্রি 7 সিস্টার বলা হচ্ছিল না, তার ল্যান্ডলক কান্ট্রি কি সেটা বোঝানোর জন্য ওই আপনার এ দিয়ে পার্বত্য চট্টগ্রাম দিয়ে একদম সিধে একদম কক্সবাজার দিয়ে একদম বঙ্গোপসাগর অব্দি ঢুকে যাবে, ফেনী নদী ক্রস করে বঙ্গোপসাগর অব্দি ঢুকে যাবে। তাহলে কি হলো, ল্যান্ডলকড হয়ে গেল। এবার যখন শেখ হাসিনা যখন দেশে ফিরবেন, এক নেগোসিয়েশন হতে পারে, আর 2 শেখ হাসিনা বলতে পারেন আমার জামানায় কিন্তু অখণ্ড বাংলাদেশ আমি রেখে গেছিলাম, এরা এসে বাংলাদেশকে খণ্ডিত করে দিয়েছে। এবার তিনি বাংলাদেশকে জোড়ার চেষ্টা করবেন, সেক্ষেত্রে যদি উনি সফল হন তাহলে ইতিহাসে ওনার নাম লেখা থাকবে, ওনার জনপ্রিয়তা আবার শীর্ষে উঠে যাবে। তার মানে প্রথমে ভাঙো, প্রথমে ভেঙে নিজে দখল নিয়ে নাও, নিয়ে এবার নেগোসিয়েশন করে একটা অংশ ফেরত দিয়ে দাও, দিয়ে তাকে একেবারে বিশ্বের শান্তির একটা পায়রা ওড়ানো একটা প্রতিচ্ছবি শেখ হাসিনার একটা করে দেওয়া হবে। এবার বলুন, এবার ইউনুস কোথায় যাবে আর ইউনুসের সাঙ্গ পাঙ্গরা কোথায় যাবে? আমি বলেছিলাম যে হয় পাকিস্তান শুরু হবে তারপরে বাংলাদেশ, অথবা বাংলাদেশ পাকিস্তান একসঙ্গে শুরু হবে। তাই এই যে আমি খবর যেটা বললাম তাতে আপনাদের কি মনে হচ্ছে, বাংলাদেশ পাকিস্তান কি খুব একটা মানে শান্তিপূর্ণ অবস্থায় থাকবে? থাকবে না। পাকিস্তান চেঁচু করছে, পাকিস্তানকে এবার যখন মারবে পাকিস্তান টুকরো টুকরো হয়ে যাবে, থাকবে শুধু পাঞ্জাব প্রদেশটা নিয়ে। আর এবারে উনি কি বলেছিলেন, বলেছেন রাজনাথ সিং এই আমাদের সেনাপ্রধান, যে গতবার আমরা সিভিলিয়ানদের বাঁচিয়েছিলাম, আমরা শুধু জঙ্গি ঘাঁটিগুলো নষ্ট করেছিলাম, আমরা বেশি ক্ষয়ক্ষতি চাইনি। তার মানে এবার যদি মারা হয় তাহলে সিভিলিয়ান টিভিলিয়ান কিছু দেখা হবে না, জাস্ট একদম গাজা করে দেওয়া, গাজা ভর্তি। আর বাংলাদেশের ক্ষেত্রে কি হবে আমি জানি না, আমি বলতে পারবো না, তবে ভয়ানক কিছু হবে। যদি হোমিওপ্যাথিতে কাজ না হয় তাহলে অ্যালোপ্যাথি প্রয়োগ হলে খরচা যখন হচ্ছে তখন পুরো উসুল করে নাও। মোদিজি পুরো উসুল করতে জানেন, খরচা হলে উসুল করে নাও, একেবারে পুরো ভেঙে টুকরো টুকরো করে দাও, একদম গুঁড়িয়ে দাও, পরে আবার তৈরি করা যাবে। এবার তার তখন কত জানমালের ক্ষতি হবে তখন ইউনুসরা বুঝে নেবে খুনি, সেটা ভারতবর্ষ দেখতে যাবে না। অনেক কথা বলেছে ভারতবর্ষ, অনেক বুঝিয়েছে, অনেক সুযোগ দিয়েছে, কিন্তু ভারত বিরোধীদের একটা সীমা আছে, ভারত বিরোধীদের সীমাহীন হয়ে গিয়েছে। এই সীমাহীনতা আর চলবে না, ভারতবর্ষ ঠিক করে নিয়েছে। এবার মার যখন হবে দুপক্ষকে এমন মার দেবে যাতে আর কোনোদিনও মাথা তুলে না দাঁড়াতে পারে, আর যত এই ভারত বিরোধী রয়েছে সেই শক্তিগুলোকে সমূলে বিনাশ করে দাও। এবার দেখা যাক কি হয়,
আসসালামু আলাইকুম আহমতুল্লাহ। আপনারা যারা এই মুহূর্তে আমাকে শুনছেন, ছোট ভাই, বড় ভাই, আমার রাজনৈতিক সহযোদ্ধা, বাংলাদেশ আওয়ামী লীগের কর্মী, সমর্থক, তৃণমূল কর্মী, নেতৃবৃন্দ এবং বাংলাদেশের আপামর জনসাধারণ, সকলকে আমার মুজিবীয় শুভেচ্ছা এবং প্রাণঢালা অভিনন্দন। প্লিজ, কথা শুরু করার আগে আপনাদেরকে বলি যে ভিডিওগুলো সাবস্ক্রাইব করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের কথাগুলোকে আরো বেশি মানুষের কাছে পৌঁছতে সহযোগিতা করুন। আপনারা থাম্বনেল থেকে নিশ্চয়ই বুঝতে পারছেন যে সেনাপ্রধান কেন ইন্ডিয়া বা ভারত যাচ্ছেন। এটা আসলে এখন মিলিয়ন ডলারের কোয়েশ্চেন হয়ে দাঁড়িয়েছে, কেন যাচ্ছেন না। কারণ হচ্ছে ইন্ডিয়াতে আপনার এই মুহূর্তে সেনাপ্রধান কিন্তু কোনো কাপড় চোপড় কিনতে যাবেন না, বা কোনো বিয়ের দাওয়াতে যাচ্ছেন না, বা অন্য কোনো দাওয়াতেও যাচ্ছেন না। এখন কেন যাচ্ছেন না সেটা নিয়ে সারা বাংলাদেশে বিভিন্ন জন বিভিন্ন ধরনের প্রশ্ন করেছেন। আমি নিজেও একটা ভিডিও বানিয়েছি, যে ভিডিওতে আমি নিজেও বলেছি যে 3টা কারণ দেখিয়েছি যে এই 3 কারণে সেনাপ্রধান যাবেন না, আবার অন্য 3টা কারণ বলেছি যে সেনাপ্রধান এই 3টা কারণে যেতেও পারে। আইএসপিআর যদিও এখনো শিওর করেনি, তবে এই মুহূর্তে যতটুকু আমি খবর পেয়েছি তাতে বোঝা যাচ্ছে যে সেনাপ্রধান যাচ্ছেন না এবং সেখানে অন্য আরেকজন যাচ্ছেন। তো আপনারা জানেন যে ইন্ডিয়াতে যে মিটিং, তার একটা মিটিং নিয়ে বাংলাদেশের পত্রপত্রিকা লেখা হচ্ছে, যেটা হচ্ছে যে আপনার জাতিসংঘের শান্তিরক্ষী মিশনের মিটিং। এখানে আরো একটি মিটিং আছে, সেটা সম্ভবত এশিয়ান কি একটা, তাও সমস্ত আর্মি চিফরা থাকবে, প্রায় 25-30টা দেশের আর্মি চিফরা ওখানে উপস্থিত হবে, সকলে ওখানে উপস্থিত হবে। ওখানে কোন একটা, ওইটা হচ্ছে আরো ইমার্জেন্সি। এখন এই শান্তিরক্ষী মিশনে বাংলাদেশের প্রায় 5,000 সৈন্য কাজ করে, বাই রোটেশন যায়, অনেক টাকা পয়সার বিষয় এখানে, সেনাবাহিনীর লাভ আছে। তো এইরকম একটা অবস্থায়, মানে যেখানে এখান থেকে হয়তো সিদ্ধান্ত হবে আগামীতে কারা কারা যাবে, কিভাবে যাবে, কত লোক। কারণ এর আগে যতটুকু জানতাম যে ধরেন যেহেতু ইন্ডিয়া আমাদের এই শান্তিরক্ষী মিশনের সবচেয়ে বড় স্টেক হোল্ডার, তাদের সৈন্যই সবচেয়ে বেশি যায়। এরপরও তারা যদি সৈন্য দিতে না পারতো, সেই জায়গায় বাংলাদেশের গুলো আরো বেশি যেত। মানে বাংলাদেশের জন্য বরাদ্দ যদি 50 জন হয়, তাহলে ইন্ডিয়া যদি দিতে না পারে, তখন বাংলাদেশ থেকে বাকিগুলো দিয়ে এভাবে পুরানো হয়। এটা হচ্ছে এইভাবে হয়। তো এবার যাচ্ছেন না আমাদের সেনাপ্রধান, কিছু কি বোঝা যায়? আপনাদের কি মনে হয় যে ওখানে ঝগড়া হবে, ঝাঁটি হবে, গোলাগুলি হবে, বা সেনাপ্রধানকে বাইন্দা রাখবে, বা সেনাপ্রধান শেখ হাসিনার সাথে দেখা করে ফেলবে, বা মন্ত্রীদের সাথে মিটিং করে ফেলবে, এইসব কারণে না। আমার কাছে এই মুহূর্তে যেই খবরটা আছে সেটা হচ্ছে যে সেনাপ্রধান যাচ্ছেন না, কারণ হচ্ছে 2টা মিটিং এর কোন মিটিং এই পাকিস্তানকে দাওয়াত দেওয়া হয়। ইন্ডিয়া পাকিস্তানকে দাওয়াত দেয়, তাদের মধ্যে অল্প কয়েকদিন আগে যুদ্ধ গেছে, এসে গেছে, সুতরাং তাদের দেশের এই মিটিং এ ইন্ডিয়া পাকিস্তানকে দাওয়াত দেন। আর এই কারণে নাকি পাকিস্তানের সেনা প্রধান সরাসরি আমাদের মহামান্য আপনার উপদেষ্টা, আমাদের কি বলবো এটারে, নোবেল লরিয়েটকে ফোন দিয়েছেন এবং রিকোয়েস্ট করেছেন যে যেহেতু আমরা যাচ্ছি না, সুতরাং আপনারাও যাবেন না। এইভাবে থাকলে, আমরা ঐক্য থাকলে ইন্ডিয়ার উপর একটা বিশাল প্রেসার পড়বে। প্রয়োজন বোধে আপনারা সেনাপ্রধানকে তো পাঠাবেনই না, প্রয়োজন বোধে একটা জুনিয়র কর্মকর্তা পাঠাই দেন, পিয়ন দারিয়ন কাউকে একজনের পাঠাই দেন, এতেই চলবে। এই ধরনের কথা। তবে পরেরটা আসলে বলছে কিনা এটা আমি আপনাদেরকে শয়তানি করতেছি, তবে ওদের দাবি ছিল যে সেনাপ্রধান বা বাংলাদেশ অংশগ্রহণ করবে না এই মিটিং এ, এটাই দাবি জানাইছে। এবং আমাদের আপনার অ্যাডভাইজার, চিফ অ্যাডভাইজার, চিটিং অ্যাডভাইজার আর কি, গ্রামীণ ইনুচ্চা, উনি রাজি হয়েছে যে ঠিক আছে, বাংলাদেশ থেকে কেউই যাবেন। কিন্তু পরবর্তীতে সেনাবাহিনীর ভিতর থেকেই যখন কথা উঠছে যে না কেউ তো যেতেই হবে, না হলে এটা একটা সমস্যা আছে। আবার গোয়েন্দা সংস্থা এবং বাকিরা অন্যান্যরাও বুদ্ধি দিলেন যে দেখেন, এমনি সারা বাংলাদেশে কথা উঠছে যে সেনাপ্রধান গেলে হয়তো শেখ হাসিনার সাথে মিটিং হয়ে যেতে পারে, হয়তো নেতাদের সাথে মিটিং হয়ে যেতে পারে, সুতরাং এগুলার জন্য হয়তো আমরা যেতে দিব না। এগুলা নিয়ে অলরেডি 2-3 দিন ধরে ব্যাপক কথাবার্তা চলতেছে। সুতরাং একজনকে মিনিমাম পাঠাই দেন, কোন একজন জুনিয়রকে মিনিমাম পাঠাই দেন, তাইলে অন্তত উভয় দিক ব্যালেন্স হবে। যে পাবলিক মনে করো যে না, একজন তো গেছে। আবার এদিকে পাকিস্তান যেটা দাবি জানাইছে
যে আমাদেরকে যেহেতু দাওয়াত দেওয়া হয়নি, আমরা যেহেতু যাচ্ছি না, এই দেশের সেনাপ্রধানও যাবে না। তো এটাই সম্ভবত মূল কারণ এখন পর্যন্ত। তো এই ছিল আমার কাছে এই মুহূর্তের পর্যন্ত খবর। তবে আরেকটা জিনিস বলি, আমাকে বেশ কিছু আমার ফলোয়ার যারা সাবস্ক্রাইব করেছে অনেকেই আমাকে মেসেজ লিখেছেন, অনেকে অনেক কিছু বলতে বলেছেন। তার মধ্যে একজন মক্কা মদিনাতে আছেন, উনি মেসেজ লিখে বলেছেন, ভাই আমি মক্কা মদিনাতে আছি, আমি আল্লাহর কাছে প্রতিদিন দোয়া করি যাতে শেখ হাসিনা আবার ফিরে আসে, শেখ হাসিনা আবার ফিরে আসে, দেশের হাল ধরে। একজন কৃষক তিনি লিখেছেন যে ভাই আমি আপনার কথা সব সময় শুনি এবং আপনার কথা আমার খুব ভালো লাগে, আমরা ৮০-৯০ জন কৃষক এক আছি, প্রতিদিন আপনার কথাটা আমরা এক হয়ে শুনি, আমরা একজোট হয়ে আছি, যেদিনই খবর পাবো, যেদিনই ডাক দিবেন ঢাকা শহরে যাইতে, আর্মির কামানও আমাদেরকে ঠেকাইতে পারবে না, আমরা উপস্থিত হব। আর এছাড়া অনেক ভাই, ছোট ভাই, বড় ভাই, আমার বয়সী অনেকেই লিখেছেন, ভাই আমরা বাংলাদেশের নিজ গ্রামে নাই হয়তো এমন এমন জায়গায় আছি যে আমাদের ডাক দিলে আমরা ১ ঘন্টায় ৫০ লাখ লোক হাজির হয়ে যেতে পারবো, এই অবস্থান সবার আছে। এগুলো ছিল আমার কাছে মেসেজ, সেই মেসেজগুলো আপনাদের সাথে শেয়ার করলাম।